Please, you're the only one who can defeat it. You're the only one who can sense it. স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর গল্প শুরু হয় স্পাইডারম্যান নো ওয়ে হোমের একদম শেষ থেকে। আমরা নো ওয়ে হোমে দেখেছিলাম মাল্টিভার্স খুলে যাওয়ার ফলে পিটার পার্কারের যে আসল স্পাইডারম্যান তা সমস্ত ইউনিভার্সের কাছে প্রকাশ পেয়ে যায়। এই কারণে পিটার পার্কারকে ধ্বংস করতে মাল্টিভার্স থেকে শত্রুরা একের পর এক আসতে শুরু করে। এভাবে শত্রুরা অনবরত আসতে থাকলে আগামী দিনে অনেক সমস্যাই তৈরি হবে। তাই পিটার পার্কার ডক্টর স্ট্রেঞ্জের কাছে গিয়ে মন্ত্র প্রয়োগের মাধ্যমে পৃথিবীর সকল মানুষের কাছে একদম অচেনা হয়ে ওঠে, যার কারণে পিটার পার্কারের গার্লফ্রেন্ড এমজে, বন্ধু নেডো আর পিটার পার্কারকে একদমই চিনতে পারছে না। অর্থাৎ পিটার পার্কারের যে স্পাইডারম্যান তা এখন সবার কাছে অজানা। পিটার পার্কারের প্রিয় আন্টি মেয়েও আগের পার্টে মারা গিয়েছিল, তাই পিটার পার্কার এখন সম্পূর্ণ একা। একা হলেও সে তার পুরনো বাসাতেই সবকিছুর সেট আপ করেছে, যেখানে নতুন এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছি ইভিকে। তো পিটার তার ড্রেস সেট আপ করতে থাকলে টিনের একটা কৌটার মধ্যে এমজে লেখা সেই চিঠিটা দেখতে পাই, যেই চিঠিটা আমরা নো ওয়ে হোমের একদম শেষে দেখেছি। পিটার চিঠিতে এমজের উদ্দেশ্যে লিখেছিল সেই আসলে পিটার পার্কার, সেই স্পাইডারম্যান। কিন্তু সেই চিঠিটা এমজেকে দেওয়ার সাহস তার হয়ে ওঠেনি। পিটারের তখন নেডের রিলসই যত ভরসা, সারাক্ষণে নেডের রিলস দেখে এমজেকে একটু দেখার জন্য। পাশাপাশি মোবাইলে কোনো বিপদের সিগন্যাল আসলেই সাথে সাথে লড়াইয়ের জন্য বেরিয়ে পড়ে। গত 6 মাসে পিটার এক এক করে স্করপিন, ট্যারেন্টুলা, টুমস্টোনের মতো সন্ত্রাসীদের ধরে নিউ ইয়র্কবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে। সবাই পিটার পার্কার তথা স্পাইডারম্যানের কর্মকাণ্ডে অনেক খুশি। এর মধ্যেই নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ ডিওলফের সাথেও বেশ সখ্যতা গড়ে উঠেছে পিটার পার্কারের। পিটার এখন ঘুরে ফিরে একই কাজই করে। প্রতিদিন আন্টি মেয়ের কবরে ফুল দেয়, সন্ত্রাসীদের ধরে এবং তার কম্পিউটারে বসে তার স্যুটের নতুনত্ব নিয়ে আসে। এর মধ্যেই একদিন পিটার পার্কার ডিটেকটিভ ডিওলফের সাথে ফোনে কথা বলতে থাকলে অ্যালার্ট আসে যে ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের একটা আর্মার হাইজ্যাক হয়েছে, যেটা কিনা বর্তমানে নিউ ইয়র্ক শহরের রাস্তায় বেপরোয়া গতিতে যাচ্ছে। এইটা জানা মাত্রই পিটার পার্কার স্পাইডারম্যান রূপে হাজির হয় আর্মারকে আটকাতে। প্রথমে আর্মারে থাকা সকল আর্মসকে অকেজো করে ফেলে, কিন্তু আর্মারটাকে আটকানো সহজ ছিল না। পথের মধ্যে অনেক মানুষই আর্মারের মুখোমুখি হলে স্পাইডারম্যান তাদের বাঁচিয়ে আর্মারকে থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এর মধ্যেই ফ্র্যাঙ্ক, যাকে আমরা পানিশর হিসেবে চিনি, সেও তার গাড়ি নিয়ে আসে আর্মারকে থামানোর জন্য। আর্মারটাকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু এইটা আবার ভালোভাবে নেয় না স্পাইডারম্যান। রাস্তায় অনেক মানুষই আছে, তাই গুলি মানুষের শরীরে গিয়েও তো লাগতে পারে। তাই স্পাইডারম্যান আগে ফ্র্যাঙ্ককে আটকানোর চেষ্টা করে। এখানে দুইজনের আবার লড়াইও হয়। এই লড়াই স্পাইডারম্যান ফ্র্যাঙ্কের গাড়ি একদম ড্যামেজ করে ফেলে, আর ফ্র্যাঙ্কের মুখে মাকড়সার জাল দিয়ে চলে যায় আর্মার আটকাতে। তখন ডিটেকটিভ ডিওলফ স্পাইডারম্যানকে জানায় আর্মারটা ড্যামেজ কন্ট্রোল জেলের দিকে যাচ্ছে, যেখানে স্করপিন সহ সুপার পাওয়ার ক্রিমিনালদের রাখা হয়েছে। এই যে শুনে স্পাইডারম্যান বলে, আমি স্করপিনকে বন্দি করেছি, আবার নয় করব। এর মধ্যে আর্মারকে থামাতে সক্ষম হয় স্পাইডারম্যান, কিন্তু আর্মারের গেট খুললে দেখতে পায় এক বয়স্ক মহিলাকে, যাকে দেখে স্পাইডারম্যান একদম অবাক হয়ে যায়। কল্পনাই করেনি আর্মারের ভিতরে বয়স্ক কাউকে দেখতে পাবে। বয়স্ক মহিলাটা স্পাইডারম্যানকে দেখে হাই হ্যালো বলে সেখানে উপস্থিত ড্যামেজ কন্ট্রোল ফোর্সের দিকে তাকাতেই যেন অন্যের কন্ট্রোলে চলে যায়। ততক্ষণে বয়স্ক মহিলা নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসে স্পাইডারম্যানকে জিজ্ঞেস করে সে এখন কোথায়, অর্থাৎ সেই বয়স্ক মহিলাকে কেউ এতক্ষণ যাবৎ নিয়ন্ত্রণ করছিল। এদিকে এক সৈন্য থেকে অন্য সৈন্য নিজের কন্ট্রোল হারিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। এসবের কিছুই স্পাইডারম্যান বুঝতে পারছিল না। স্করপিনকে হেলিকপ্টারে করে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যে সৈন্য পাইলটকে দিক নির্দেশনা দিবেন যে স্করপিনকে আসলে কোথায় নিয়ে যাওয়া হবে, সেও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর কন্ট্রোল হারিয়ে অন্য কমান্ড দেয়, যার কারণেই পাইলট অবাকই হয়। তারপরও কমান্ড পেয়ে স্করপিনকে নিয়ে উড়াল দেয়। এর মধ্যে স্পাইডারম্যান ছাদে আসলে ওই সৈন্য সুইসাইড করতে বসলে স্পাইডারম্যান তাকে আটকায়। এরপর সৈন্যকে যে নিয়ন্ত্রণ করেছিল সেই স্পাইডারম্যানের মাইন্ড নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে পিটার পার্কার আন্টি মেয়ের সাথে কাটানো দিনগুলো দেখতে পায়, কিন্তু নিজেকে বেশিক্ষণ নিয়ন্ত্রণে রাখতে দেয় না। সেখান থেকে বেরিয়ে আসে, তবে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। সৈন্যটা তখন বলে নিজেকে নিয়ন্ত্রণ করা থেকে আটকালে, কিন্তু আর্মারে যে বোমা রাখা হয়েছে তা কিভাবে আটকাবে?
মুহূর্তের মধ্যে আর্মারটা ব্লাস্ট হয়। এদিকে সৈন্যটা নিজের নিয়ন্ত্রণও ফিরে পায়, তবে বুঝতে পারে না কি হয়েছিল তার সাথে। তাই স্পাইডারম্যান সহ সবাইকে বলে সে কিছুই করেনি। এদিকে ডিটেকটিভ ডিওর্ফ স্পাইডারম্যানকে বলে স্করপিনকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। সেই সাথে আরও জানায় আর্মারে যে বয়স্ক লোক ছিল তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, নিতান্তই সাধারণ একজন মানুষ। স্পাইডারম্যান এবার বুঝতে পারে কিছু তো একটা কিন্তু আছে, তাই ডিওফকে স্করপিনের সকল ডিটেলস বের করতে বলে, আর সেও এই কিন্তুর খোঁজে বেরিয়ে পড়ে। পিটার পার্কার সেই কিন্তুর খোঁজে স্পাইডারম্যান রূপে আসে নিউ অ্যাভেঞ্জার্সে ব্ল্যাক উইডোর ইয়েলিনার অফিসে। ব্ল্যাক উইডোর নাতাশা রমনোফের বোন হচ্ছে এই ইয়েলিনা। ইয়েলিনার অফিস পানির মধ্যে, অর্থাৎ পুলে, যেখানে ইয়েলেনা ছিল। সেই পুলে ড্রেস ছাড়াই পিটারকে নামতে হয়। যদিও পিটার নিজের পরিচয় গোপন রাখার জন্য মাস্ক খোলে না, পিটার ইয়েলেনাকে জানায় ড্যামেজ কন্ট্রোল কারাগারে কেউ একজন অন্যের মাইন্ড কন্ট্রোল করেছে, তারটাও করতে চেয়েছিল তবে পারেনি। তখন ইয়েলেনা জানায় রেড রুমে আমার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। রেড রুম হচ্ছে একটা প্রোগ্রাম, যেটাকে ব্ল্যাক উইডো প্রোগ্রামও বলা হয়। পিটার আবার এসব ড্যামেজ কন্ট্রোল কারাগারে হামলার পেছনের কারণ জানতে চাইলে ইয়েলেনা বলে লাস্ট কয়েকদিনে ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের সার্ভার 4 বার হ্যাক করা হয়েছে। ড্যামেজ কন্ট্রোল অফিসে ভিম্যাক্স নামক ওয়েপন সিক্রেট প্রোগ্রাম কিংবা বড় কিছু একটা রয়েছে, যার কারণে সম্ভবত এই হামলাটা হচ্ছে। কিন্তু এই ভিম্যাক্স আসলে কি তা আমার নিজেরও জানা নেই। এসব শুনে পিটার বলে ঠিক আছে, তাহলে ড্যামেজ কন্ট্রোল অফিসে গিয়েই এর খোঁজ নেই। স্পাইডারম্যান এরপর আসে ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের ডিরেক্টর মেজকারের কাছে, কিন্তু হেড অফিসে এসে স্পাইডারম্যানকে পড়তে হয় চরম বিভ্রান্তিতে। আইডেন্টিফায়ার জন্য খুলতে বলা হয় তার মাস্ক, কিন্তু স্পাইডারম্যান তো কোনো মাস্ক খুলবে না। এতে স্পাইডারম্যানের দিকে তাক করা হয় বন্দুকও। তখনই ডিরেক্টর মেজকার সেখানে উপস্থিত হয়ে স্পাইডারম্যানকে তার রুমের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় হেড অফিসে দ্য হ্যান্ড টিমকে দেখতে পায় স্পাইডারম্যান। এই হ্যান্ড টিম হচ্ছে নিনজা ওয়ারিয়ার্স। অপকর্মের সময় স্পাইডারম্যান তাদের ধরেছিল। মেজগার স্পাইডারম্যানকে জানায় তারা এখন তাদের হয়ে কাজ করে। স্পাইডারম্যান অফিসের মধ্যে সুপার হিউম্যানদের ধরার জন্য স্পেশাল ওয়েপন বানানো দেখতে পায়। এর মধ্যে রুমে এসে স্পাইডারম্যান বলে কেউ একজন মাইন্ড কন্ট্রোল করছে। তার মাইন্ডও কন্ট্রোল করার চেষ্টা করেছিল, তবে পারেনি। যে এটা করেছে তার একটা উদ্দেশ্য অবশ্যই রয়েছে। এসব শুনে মেজগার স্পাইডারম্যানের উপরে দায়িত্ব দেয় সেই মাইন্ড কন্ট্রোলারকে খুঁজে বের করার জন্য। সেখানে কথা বলার সময় স্পাইডারম্যান জিজ্ঞেস করে বসে ভিম্যাক্সটা আসলে কি, এ সম্পর্কে কি কিছু জানেন? মেজগার জানায় সে জানে না। আবার এটাও তার কাছে জানতে চায় যে এই ভিম্যাক্সের কথায় স্পাইডারম্যান কোথা থেকে শুনল। মেজগার জানতে চাইলে স্পাইডারম্যান জানায় আমরা সুপারহিরোরা অনেক তথ্যই পাই যা প্রকাশ করা যাবে না। স্পাইডারম্যান অফিস থেকে বের হয়ে ডিটেকটিভ ডিওর্ফকে ভিম্যাক্স সম্পর্কে জানায়, তবে ভিম্যাক্স সম্পর্কে তারা কেউ বিস্তারিত বলতে পারে না। ডিওর্ফ তাই স্করপিনকে আগে খুঁজে বের করতে বলে, তাকে ধরলেই হয়তো কিছুটা তথ্য পাওয়া যাবে। পিটার ডিওলফের সাথে কথা বলার সময় নেটকে দেখতে পায়। এতদিন পর নেডের দেখা পেয়েই খুশি হয়। নেটকে ফলো করতে করতে চলে আসে নেডের বাসাতে। নেডের বাসায় আসলে পিটার দেখতে পায় স্পাইডারম্যানকে তা খুঁজে বের করার জন্য একটা ক্রাইম বোর্ড সাজিয়েছে। নেট তখন পিটারের সামনে এসে বলে আমি আসলে স্পাইডারম্যানের কোনো ক্ষতি করার জন্য খুঁজছি না, শুধু জানতে চাই কে এই স্পাইডারম্যান। এই স্পাইডারম্যানকে খুঁজে বের করার জন্য আমি একটা ট্র্যাকার অ্যাপও তৈরি করেছি, যেটার নাম স্পাইডি। আমার সন্দেহভাজনের তালিকায় 2 জন রয়েছে। দুজনের ছবি দেখালে পিটার শুধু হাসতেই থাকে। তখনই রুমে চলে আসে এমজে। পিটার এমজেকে দেখে একদম থমকে যায়, তবে এমজে, নেট কেউই পিটারকে চিনতে পারছে না। এমজে আরও জিজ্ঞেস করে বসে তুমি কে? পিটার তখন পরিচয় দেয় তার নাম হচ্ছে মেনার্ড। মূলত নেড নতুন বাসা কিনেছে, সেখানেই সে একটা পার্টি রেখেছিল। পিটার জানায় সে একজন প্রতিবেশী, তাই সেখানে এসেছে। ঠিক এর পরেই একটা কাণ্ড ঘটে যা পিটারের জীবন এক মুহূর্তের মধ্যেই থমকিয়ে দেয়। পার্টিতে এক ছেলে এমজেকে কিস করে, যা সামনাসামনি দেখে পিটার, যেটা দেখে সে ভীষণ কষ্ট পেয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। এমজের সাথে কাটানো দিনগুলো সে মনে করে। লাস্টবার পিটার নিজে থেকে এমজেকে বলেছিল এমজে আর তাকে চিনতে পারবে না, কিন্তু সে এমজেকে ঠিকই খুঁজে বের করবে। এনজিও তখন বলেছিল কখন আমাকে খুঁজতে আসবে। খুঁজতে তো পিটার আসলোই, তবে ততক্ষণে এনজে অন্য কারোর হয়ে গেছে। বাড়ি ফিরে এসব ভেবে কষ্ট পায় সে। এরপরে পিটার লক্ষ্য করে তার হাতের রগগুলো ফুলে উঠছে, অর্থাৎ তার অর্গান ওয়েবের জায়গাটায় কিছু একটা হচ্ছে। মুহূর্তের মধ্যে একদম জ্ঞানই হারিয়ে ফেলে সে। জ্ঞান হারিয়ে ফেলা অবস্থায় আন্টি মেয়েকে দেখতে পায়। তার মানে হলো মাইন্ড কন্ট্রোলার এবার ঠিকই পিটারের মাইন্ডটা কন্ট্রোল করতে পেরেছে। আর মাইন্ড কন্ট্রোল করার পর আন্টি মেয়েকে দিয়ে তার আসন্ন বিপদের কথা শোনায়। আর তখনই জেগে যায় পিটার। জেগে গিয়ে দেখে সে নিজেই নিজের জালে আটকে গেছে, তাও আবার 2 বিল্ডিংয়ের মাঝখানে। শরীরে এক হাফ প্যান্ট ছাড়া কোনো পোশাকই নেই। পিটার তার পাওয়ারের ব্যবহার করতে থাকলে সেটাও ঠিকভাবে কাজ করে না, তাই শেষমেশ নিচেই পড়ে যায়।
সেখান থেকে উঠে অন্য জানালা দিয়ে নিজের বিল্ডিংয়ের দিকে যেতে থাকে। যাওয়ার সময় সে মেয়েদের এক পোশাক পরে নেয়, যেটাতে লিফটে একটা কাণ্ড ঘটে বটে। এরপর পিটার রুমে আসলে দেখে চারিদিকে শুধু তার জাল ছিটানো। এইসব আসলে মাইন্ড কন্ট্রোলে না থাকা অবস্থায় সে নিজেই করেছে। পিটার রুমে আসতেই পিটারের এআই অ্যাসিস্ট্যান্ট ইভি আবারও জানায় 107টা মেসেজ এসেছে। পিটারের পর কম্পিউটার অন করলে জানানো হয় স্পাইডার ডিএনএর হরমোনে পরিবর্তন আসতে চলেছে। এর কারণে অর্গানিক ওয়েবের শক্তি মারাত্মকভাবে বেড়ে চলেছে। হঠাৎ করে এমন পরিবর্তনের কারণ হতে পারে একাকিত্ব জীবনযাপন। এসব শুনে পিটার বলে সে একদম ঠিক আছে। তাই হাতে মেকানিক্যাল ওয়েব ওয়েপন লাগালে তা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। মূলত স্পাইডারম্যানের সেই গামা শক্তি তার অনিচ্ছা সত্ত্বেও বাইরে বেরিয়ে আসতে শুরু করে, যার কারণে অর্গানিক ওয়েপনের উপরে মেকানিক্যাল ওয়েব ওয়েপন আর নেয়নি। তখনই অনেক তীক্ষ্ণ সব শব্দ পিটার অনুধাবন করতে থাকে, যা আগে কখনো হয়নি। এমনটা পিটারকে একদম অবাক করে দেয়। তাই চেষ্টা করে অর্গানিক ওয়েবের, কিন্তু তা কাজ করে না। আবার যখন বের হয় তখন থামাতেই পারে না। এর মধ্যে ইভি জানায় স্করপিন ড্যামেজ কন্ট্রোল এরিয়ায় হামলা করেছে। এইটা শুনে অনেকটা আনকন্ট্রোলের সাথে যেতে থাকে স্করপিনকে ধরতে। এদিকে স্করপিন এক একটা সৈন্য ধরে জিজ্ঞেস করে ভিম্যাক্স কোথায়। এর মধ্যে স্পাইডারম্যান এই অবস্থাতেই সেখানে গিয়ে গাড়ির উপরে পড়ে। এরপর স্করপিনকে দেখে বলে তোমার সাথে আর কতবার লড়বো বলো তো। তবে তাকে অবাক করে দিয়ে সে বলে যে সে স্করপিন নয়। তার মানে স্করপিনও কারোর মাইন্ড কন্ট্রোলে রয়েছে এখন। শুরু হয় দুজনেরই লড়াই। এই লড়াই যখন স্পাইডারম্যান হারতেই যাচ্ছিল তখন স্পাইডারম্যানের শরীরে গামা শক্তি চলে আসে, যার কারণে চোখ হয়ে যায় কালো। স্করপিন আর পেরে ওঠে না। স্পাইডারম্যানও নিজের হুঁশ হারিয়ে বসে, যার কারণে স্করপিনকে তো মারেই, সেই সাথে এক পুলিশের গাড়িও ড্যামেজ করে ফেলে। এরপর স্করপিন তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে স্পাইডারম্যানকে বলে সে এখানে কেন। এতে করে স্পাইডারম্যান বুঝে যায় স্করপিনকে এতক্ষণ অন্য কেউ কন্ট্রোল করে রেখেছিল। সেও গামা শক্তি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে দেখে নিজেই পুলিশের ক্ষতি করেছে, তাই গিল্টি ফিল করে। ডিওলস বোঝানোর চেষ্টা করে যে এসব আসলে মাইন্ড কন্ট্রোল একটা করছে, কিন্তু এসব বলতে গিয়ে স্পাইডারম্যান নিজেই অসুস্থতা বোধ করতে থাকে। তা দেখে ডিওলস বলে আগে নিজেকে কন্ট্রোল করা শেখো। আজ তো এক পুলিশকে প্রায় মেরেই ফেলতে চলেছিলে, তাই নিজেকে আগে সুস্থ করো। পিটার এবার বুঝতে পারে যখন সে তার রাগ কন্ট্রোল করতে পারছে না, তখনই গামা শক্তিটা তার মাঝে জেগে উঠছে। এমনটা ডক্টর ব্রুস ব্যানার তথা হাল্কের সাথেও হয়। তাই ডক্টর ব্যানার নিজের গামা শক্তিকে কন্ট্রোল করতে ইনহিবিটর প্রোটোটাইপ এক ডিভাইস ব্যবহার করেন। তাই নিজের এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটার পরামর্শ নিতে পিটার পার্কার চলে আসে ডক্টর ব্যানারের কাছে। ডক্টর ব্যানার একটা ভার্সিটির লেকচারার। ক্লাস শেষে পিটার পার্কার জিজ্ঞেস করে আপনি কিভাবে নিজের ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখেন, তিনি যে ডিভাইসটি ব্যবহার করেন তা কিভাবে কাজ করে। হঠাৎ করে কারো কাছে এমন প্রশ্ন শুনে ডক্টর ব্যানারও অবাক হয়। আসলে ডক্টর ব্যানারও এখন পিটার পার্কারকে চেনে না, তাই পরিচয় জানতে চাইলেই পিটার তার নাম অন্য একটা বলে। এরপর জানায় সে শুধু ভালো শক্তিটা ধরে রাখতে চায় আর খারাপ শক্তিটাকে কন্ট্রোলে রাখতে চায়। এমন কিছু শুনে ডক্টর ব্যানার ইনহিবিটরের কথা উল্লেখ করে। এটা শুনে পিটার বুঝতে পারে ইনহিবিটর দিয়ে সকল সুপার পাওয়ার পাওয়া মানুষদেরই কন্ট্রোল করা সম্ভব। এখানে ডক্টর ব্যানার ইনহিবিটর নিয়ে বলার পর একদম শেষ পর্যায়ে বলে তুমি যে ভালো মন্দ শক্তিটা পেয়েছ তা হয়তো তোমার জন্য ভালো, তাই সেটাকে নিজে থেকেই কন্ট্রোল করতে শেখো। ডক্টর ব্যানারের এই শেষ কথাটা পিটারকে কিছুটা প্রভাবিত করে। রুমেই সেই পিটার এবার কি করে ইনহিবিটর প্রোটোটাইপ বানায় আর তার ঘাড়ে সেটা বসিয়ে নিয়ে পরীক্ষা করতে যায়। তবে সেটা কাজ করে না, উল্টো একের পর এক অর্গানিক ওয়েব বের হতে থাকে। ইনহিবিটর প্রোটোটাইপটাও নষ্ট হয়ে যায়, যার কারণে সে আবারও নিচে পড়ে যায়। তখন রাস্তায় থাকা একটা মানুষ পিটার পার্কারকে বলে তুমি আসলে যে মনস্টারকে রুখতে যাচ্ছ তা আসলে বৃথা চেষ্টা। ওই মনস্টারকে কখনো রুখতে পারবে না। সাধারণ কোনো মানুষ তো আর তার এই শক্তি সম্পর্কে জানতে পারবে না। তাই পিটার বুঝে যায় লোকটির মাইন্ড আসলে কন্ট্রোল করেছে ওই মাইন্ড কন্ট্রোলার। তাই পিটার জিজ্ঞেস করে তুমি কে। তখন সেই মাইন্ড কন্ট্রোলার লোকটির মাধ্যমে পিটারের আসল পরিচয় বলে দেয়। এতে করে পিটার একদম অবাক হয়ে যায়। কেউ যেন তাকে চিনতে না পারে সেজন্য মন্ত্রের মাধ্যমে সবাইকে তার স্মৃতি সে ভুলিয়েছিল। সাধারণ কোনো মানুষ তাকে কোনোভাবেই তো চিনতে পারবে না। এখন কিনা এক মাইন্ড কন্ট্রোলার তার পরিচয় জানে। শুধু তাই নয়, সে মাইন্ড কন্ট্রোলার এখন পিটার পার্কারের রুমেই ছিল। সেখান থেকে পিটার পার্কারের ঘরে থাকা যাবতীয় সবকিছুই সে বলতে থাকে। এমজিকে নিয়ে চিঠিটা যে কফির মগে রেখেছে সেটাও বলে। এইটা শোনার সাথে সাথে পিটার তার এআই অ্যাসিস্ট্যান্টকে বলে রুমের ক্যামেরা ফুটেজ দেখাতে। তখন পিটার পার্কার সেই মাইন্ড কন্ট্রোলারকে তার বাসাতেই দেখতে পায়, তবে চেহারা ছিল হুডির পেছনে লুকানো। এরপর সেই মাইন্ড কন্ট্রোলার বলে তুমি এমজিকে খুবই পছন্দ করো তাই না, দেখো কিছুক্ষণের মধ্যে আমি এমজিকে কিভাবে মেরে ফেলি। পিটার পার্কার এমজিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে।
এদিকে মাইন্ড কন্ট্রোলারও একের পর এক মাইন্ড কন্ট্রোল করে এমজের দিকে এগোতে থাকে। এভাবে কন্ট্রোল করতে করতে চলে আসে এক হেলিকপ্টারের পাইলটের কাছে। স্পাইডারম্যান সেই হেলিকপ্টারকে তার জালে বন্দি করে সোজা নিয়ে আসে এমজের রুমে। হঠাৎ করে এমজের রুমে এভাবে স্পাইডারম্যানকে দেখে ভয় পেয়ে যায়। স্পাইডারম্যান আগে জিজ্ঞেস করে, নেট কোথায়? এমজে জানায়, বাইরে সে ঘুরতে গেছে। স্পাইডারম্যান এরপর বলে, তুমি এখন বিপদে আছো, তাই তোমাকে এখন এখান থেকে নিয়ে যেতে হবে। এমজে যেতে প্রথমে তো রাজি হচ্ছিল না, কারণ তার মনে হচ্ছিল ফেক স্পাইডারম্যানও হতে পারে। তখন পিটার পার্কার তথা স্পাইডারম্যান সাহস দেয় যে তা কিছুই হবে না। স্পাইডারম্যান এবার এমজেকে তার সাথে জড়িয়ে উঠতে উঠতে সেফ জায়গার দিকে নিয়ে যেতে থাকে। এমনটা আমরা আগেও দেখেছি, তাই না? এর মধ্যে সেফ জায়গায় নিয়ে আসলে এমজে জিজ্ঞেস করে, কে তাকে মারার জন্য পিছু নিয়েছে, কেন নিয়েছে? স্পাইডারম্যান জানায় সে এসব কিছু জানে না। তখন এমজে বলে, বিপদটা আসলে তোমার জন্যই আমার হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে তোমার সাথে আমার কোনো কানেকশন আছে। তুমি আমাকে একবার না 4 বার বাঁচিয়েছ। কেউ তো আর এমনি এমনি একজনকে এতবার বাঁচাবে না। তুমি কি আমার ফ্রেন্ড নাকি অন্য কেউ? হঠাৎ করে এমজের কাছ থেকে এইসব কথাগুলো শুনে স্পাইডারম্যান একদম চুপচাপ হয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি সবাইকেই বাঁচাই। তবে এমজের বারবার মনে হচ্ছে যে এটা তার আপন কেউই হবে, তাই স্পাইডারম্যানের স্পর্শ চাই সে। এজন্য প্রথমে নাক পর্যন্ত মাস্ক খোলে। এতে কোনো বাধা দেয় না স্পাইডারম্যান। নাক পর্যন্ত খোলার পর এমজের চেনা চেনা লাগে, তাই কিস করে বসে। দীর্ঘক্ষণ কিস করার পর এমজে পুরো মাস্ক খুলে বলে, পিটার। এতে করে পিটার বুঝে যায় এমজে তাকে চিনে ফেলেছে, তাই জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি, কখনো ভাবিনি তুমি আমাকে চিনতে পারবে। এমজে বলে সে চিনেছে, সে যেন তাকে এভাবেই জড়িয়ে ধরে রাখে, একেবারে ছিঁড়ে না দেয়। এমজে মনে করেই জড়িয়ে ধরে। এই কথাটা শুনে পিটার একদম স্তব্ধ হয়ে যায়। বুঝতে পারে এতক্ষণ সেই মাইন্ড কন্ট্রোলার এমজের মাইন্ডও কন্ট্রোল করছিল। সেই মাইন্ড কন্ট্রোলার এবার এমজের মাধ্যমে পিটারের ভালোবাসাকে অনেক উপহাস করে। বলে, তুমি সত্যি এমজেকে অনেক ভালোবাসো। ভালোবাসারও কথা, কারণ এমজে একটা স্মার্ট মেয়ে, কিন্তু সে তোমাকে আর কখনো মনে করবে না। উল্টো তোমাকে এখন শুধু ইগনোরই করবে। তোমার এই ভালোবাসা কোনো কাজেরই নয়। এসব শুনে পিটার বলে, তুমি একজন মনস্টার। যদি তুমি কাউকে সত্যিকারের ভালোবাসতে তাহলে বুঝতে পারতে ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা কতটা বেদনার। এটা নিয়েও তখন মাইন্ড কন্ট্রোলার উপহাস করতে থাকে। এরপর বিল্ডিংয়ের ধারে এসে বলে, দেখি তোমার ভালোবাসাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারে কিনা। এই কথাতে পিটার পার্কার অনেক রেগে যায়। অনেক রেগে যাওয়ায় তার মধ্যে গামা শক্তি চলে আসে। পিটার পার্কারের চোখ হয়ে যায় কালো, যা দেখে মাইন্ড কন্ট্রোলার বলে, তোমার যে অবস্থা, কয়েকদিন পর তো তুমি নিজেই নিজেকে ভুলে যাবে। তোমার নিজেকে চেনার জন্যই দেখে একটা লেটার লিখে রাখতে হবে। এই কথাতে পিটার আরও রেগে যায়। রেগে গিয়ে মাইন্ড কন্ট্রোলার তথা এমজের গলা চেপে ধরে। মাইন্ড কন্ট্রোলার তখন বলে, আসল মনস্টারকে দেখো। পিটার শুধু এমজের থেকে মাইন্ড কন্ট্রোলারকে বের হয়ে যেতে বলে, তবে মাইন্ড কন্ট্রোলার উল্টো এমজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পিটারকে ধাক্কা দিয়ে এমজেকে বিল্ডিং থেকে নিচে ফেলতে থাকে। পিটার এমনটা দেখে এমজেকে বাঁচানোর জন্য ওয়েব ছাড়ে। এইটা যেন দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 মুভির সেই ইমোশনাল সিনের কথা মনে করিয়ে দেয়। সেখানে স্পাইডারম্যান তার গার্লফ্রেন্ড গোয়েন স্টেসিকে বাঁচাতে না পারলেও পিটার পার্কার এবার এমজেকে যথাসময়ে জড়িয়ে ধরে মাটিতে পড়ার আগেই বাঁচিয়ে নেয়। এমজেকে বাঁচানোর পরপরই সে মাইন্ড কন্ট্রোলার একটা গাড়ি নিয়ে সেখানে আসে। তারপর ড্রাইভারকে পাঠায় পিটারের কাছে। পিটার সেই ড্রাইভারকে দেখে বুঝতে পারে মাইন্ড কন্ট্রোলারটাই তাকে পাঠিয়েছে, তাই মাফ চেয়ে বলে এমজেকে যেন সে ছেড়ে দেয়। তখন মাইন্ড কন্ট্রোলার জানায় সে ছেড়ে দেবে, কিন্তু তার পিছু যেন আর না নেওয়া হয়। সেই সাথে পিটারের এমজেকে নিয়ে সেই লেখা চিঠিটাও পিটারের হাতে দেওয়ার পর চলে যাওয়ার সময় প্রথমবার মাইন্ড কন্ট্রোলারকে এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ডিটেক্ট করে ফেলে পিটার পার্কার, কিন্তু তার পিছু না নিয়ে এমজের কাছে আসে। এমজের জ্ঞান ফিলে স্পাইডারম্যানকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো, তোমাকে একদম নিরাপদ একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এটা বলে এমজেকে একটা সেফ হাউসে নিয়ে আসে, কিন্তু সেখানে বারবার মৃত্যুর ফাঁদে পড়ে যায় এমজে। স্পাইডারম্যান প্রতিবারই এমজেকে বাঁচায়। মূলত এই ফাঁদটা পেতেছিল সেই ফ্র্যাঙ্ক, যাকে আমরা পানিশর হিসেবে চিনি। স্পাইডারম্যান এমজেকে পানিশরের সেফ হাউসে নিয়ে এসেছে, আর পানিশর স্বভাবতই তার সেফ হাউসে ফাঁদ পেতে রাখে। তো স্পাইডারম্যান ফ্র্যাঙ্ককে বলে এমজের জন্য এটাই নিরাপদ স্থান, কয়েকদিন যেন তাকে এখানে রাখে। কিন্তু ফ্র্যাঙ্ক বলে, কেন তাকে এখানে রাখবে? তখন স্পাইডারম্যান মনে করিয়ে দেয়, ফ্র্যাঙ্ক যখন একবার আয়ারল্যান্ডে বিপদের মুখে পড়েছিল তখন সে বাঁচিয়েছিল। এভাবে দুজনের অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি চলতে থাকলে ফ্র্যাঙ্ক এমজেকে এখানে রাখতে রাজি হয়। এরপর স্পাইডারম্যান সবাইকে বলে, যে মাইন্ড কন্ট্রোল সহ ড্যামেজ কন্ট্রোল কারাগারে হামলা করেছে সে কম বয়সী একজন মেয়ে। এআই এর মাধ্যমে তাকে আইডেন্টিফাই করেছে। নাম হচ্ছে জিগ্রে, একজন মিউট্যান্ট।
মিউট্যান্ট মনে হচ্ছে সুপার হিউম্যান। যারা এক্সম্যান মুভি সিরিজটা দেখেছেন তারা মিউট্যান্ট সম্পর্কে আরও ভালোভাবে জানবেন। তো স্পাইডারম্যান সেখানে আরও বলে, ড্যামেজ কন্ট্রোল এরিয়ার আরও কয়েকটা জায়গায় জিন গ্রে হামলা করতে পারে, সেসব লোকেশনে আমি ফেস ক্যাম লাগিয়ে রেখেছি, আসা মাত্রই ধরে ফেলব। তখন ফ্র্যাঙ্ক বলে, তুমি তাকে ধরতে গিয়ে মরে যাও, আর আমি তোমার এই গার্লফ্রেন্ডকে আমার এখানে সারা জীবন রাখি, তাই তো? স্পাইডারম্যান বলে, সে মরবে না, শুধু তার ইনহিবিটরটা কাজ করলেই হয়। এরপর স্পাইডারম্যান ইনহিবিটর ঠিক করতে লেগে পড়ে। তখন আড়ালে শুয়ে থাকা অবস্থায় এমজে বলে, সে কি কাউকে ফোন করে বলতে পারবে যে সে সুস্থ আছে? স্পাইডারম্যান তখন জিজ্ঞেস করে, ফোন কি বয়ফ্রেন্ডকে করবে? এমজে জানায়, না, আমার রুমমেট নেটকে করব। স্পাইডারম্যান নেটকেও ফোন করতে নিষেধ করে। মূলত এমজে তো তার বয়ফ্রেন্ডকেই ফোন করতে চাইছিল, তা ঘুরিয়ে পেঁচিয়ে বলেই ফেলে। এরপর স্পাইডারম্যানকে জিজ্ঞেস করে, মিসেস স্পাইডারম্যান আছে কিনা? স্পাইডারম্যান জানায়, নেই, কিন্তু একজনকে সে ভালোবাসে, আর তাকেই শুধুমাত্র তার জন্যই পেছনে ফেলে রেখে এসেছে, এইটা সে তাকে জানায়। যা শুনে এমজে বলে, এমন কিছু করা আসলেই কষ্টের। দুজনের এসব কথাবার্তার মধ্যেই ইনহিবিটরের আবারও প্রবলেম হয়, তাই এবার এমজে দেখতে চায়। এমজের আশা দেখে পিটার স্পাইডারম্যানের মাস্ক পরে নেয়। এমজে একজন বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার, তাই কিছু পরামর্শ দেয়। এই পরামর্শের পর ইনহিবিটর ঠিকঠাকভাবে কাজ করতে থাকে। এতে করে স্পাইডারম্যান তার উপর অনেক খুশি হয়। তবে এমজে বলে, এই ইনহিবিটরটা তো মনস্টারদের জন্য, তুমি তো মনস্টার নও, স্পাইডারম্যান। তখন পিটার বলে, লাস্ট কয়েকদিন তার সাথে যা যা হচ্ছে তা একদম মনস্টারের দিকেই যাচ্ছে। এমজে বলে, তোমার পোশাকের পেছনে মানুষটা আসলে একদম শান্তশিষ্ট, যে ধীরে ধীরে বদলে যাচ্ছে। এমজের এই কথা স্পাইডারম্যানকে খুবই ভাবায়। সারা রাত এমজেকে লেখা সেই চিঠি নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ফ্র্যাঙ্ক স্পাইডারম্যানের জন্য কফি নিয়ে আসলে স্পাইডারম্যান মাস্ক পরা অবস্থায় কফি খায়, যা দেখে ফ্র্যাঙ্ক মজা নেয়, বলে, অ্যাজ ওই স্পাইডারম্যানকে না কফি খেতে মাস্ক খোলে না। স্পাইডারম্যান তখন বলে, সে কারো জন্যই মাস্ক খোলে না। এরপর যে সে আরও একটা ইনহিবিটর বানিয়েছে সেইটা দেখায়। এখন কোনো মতে ইনহিবিটরটা যদি জিনের শরীরে বসাতে পারে তাহলে সুপার পাওয়ার ক্ষমতাটাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু ফ্র্যাঙ্ক অন্য প্রসঙ্গ নিয়েই কথা বলতে থাকে। জিজ্ঞেস করে, ওই মেয়ের সামনে কি মাস্ক খুলবে না? স্পাইডারম্যান জানায়, না। এরপর ফ্র্যাঙ্ক বলে, ওই মেয়েটা আসলে কে বলতো, যার জীবন বাঁচানোর জন্য এমন উঠে পড়ে লেগেছ? স্পাইডারম্যান জানায়, মেয়েটা তার কেউ নয়, সে একদম একা, ঠিক তার মতো। ফ্র্যাঙ্ক তখন বলে, একা কেউই নিজের ইচ্ছেই থাকে না, আর একা থাকাটা এত সহজও নয়। তখনই স্পাইডারম্যানের কম্পিউটারে অ্যালার্ট সিগন্যাল আসে। ম্যানেজনের ড্যামেজ কন্ট্রোল হেডকোয়ার্টারে জিন হামলা করেছে, সেটা ফেস ক্যামের মাধ্যমে দেখতে পায় স্পাইডারম্যান। তাই জিনকে ধরার জন্য বের হয়। বের হওয়ার সময় এমজেকে নিয়ে চিন্তা করতে থাকলে ফ্র্যাঙ্ক বলে, সে এখানে আছে, এমজেকে সেই দেখে রাখবে। স্পাইডারম্যান চলে যাওয়ার পর এমজে ফ্র্যাঙ্ককে বলে, তুমি তাকে একা যেতে দিলে? তার তো তোমাকে প্রয়োজন পড়তে পারে, যেমনটা সেই আইল্যান্ডে তোমার প্রয়োজন পড়েছিল তাকে। এমজের এই কথা শুনে ফ্র্যাঙ্কও বেরিয়ে পড়ে। এদিকে জিন হেডকোয়ার্টারে এসে আগে ভিম্যাক্সকে খুঁজতে থাকে, তবে পায় না। একটা রুম থেকে ডিরেক্ট মেজগার সবকিছুই দেখছিল, তাই জিনকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও বলো তো? জিন তখন জানায়, আমি কি চাই সেটা তুমি খুব ভালো করেই জানো। এর মধ্যে স্পাইডারম্যান চলে আসে, তবে এসে সে দেখে সবকিছুই ভাঙচুর। জিনের মুখোমুখি হয়ে নাম ধরে ডাকলে জিন বলে, তাহলে আমার নামও জেনে গেছ? কিন্তু আমি তোমাকে আমার পিছু আসতে নিষেধ করেছিলাম, এবার তো এমজে বিপদে পড়বে। স্পাইডারম্যান তখন বলে, তুমি এমজের কিছুই করতে পারবে না। এরপরে সে ইনহিবিটর হাতে নিলে উল্টো ডক্টর ব্যানারের ইনহিবিটর জিন স্পাইডারম্যানের হাতে দেয়, যা দেখে স্পাইডারম্যান একদম ভয় পেয়ে যায়, কারণ জিন হাল্কের মাইন্ডও কন্ট্রোল করে ফেলেছে। আর বিল্ডিংয়ে যে ভাঙচুরটা হয়েছে তা হাল্কই করেছে। একটু পরে হাল্ক চলে আসে স্পাইডারম্যানের সামনে। স্পাইডারম্যান হাল্ককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হাল্ক তো জিনের কবজায়, তাই শুরু হয়ে যায় দুজনের মধ্যে লড়াই। স্পাইডারম্যান তখন ইনহিবিটরটা হাল্কের ঘাড়ে লাগানোর চেষ্টা করে, তবে সেটাও করতে পারে না। এর মধ্যে ফ্র্যাঙ্ক চলে এসে হাল্ককে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এভাবে ফ্র্যাঙ্কের আশা দেখে স্পাইডারম্যান অবাক হয়, বলে, এমজে যেন কোনো বিপদে না পড়ে তাই তোমাকে তার কাছে রেখে এসেছি, তুমি কেন এখানে এসেছো? ফ্র্যাঙ্ক জানায়, তুমি যেন বিপদে না পড়ো তাই তো এমজে আমাকে পাঠিয়েছে। এই কথা শুনে স্পাইডারম্যান কিছুটা খুশি হয়। এইটা ভাবে যে হয়তো এমজে তাকে নিয়ে কিছুটা ভাবছে। তবে এদিকে স্পাইডারম্যান ফ্র্যাঙ্ককে বোঝায়, হাল্কে আসলে জিনই কন্ট্রোল করেছে, তাই গুলি করো না। আমি জিনের জন্য আরেকটা ইনহিবিটর বানিয়েছি, একটা হাল্কের শরীরে বসাতে হবে আর একটা জিনের। ফ্র্যাঙ্ক তখন জিনের দিকেই যেতে চায়। এদিকে মায়ের খেয়ে একটা রুমে এসে হাল্ক জিনের কন্ট্রোল থেকে ফিরে আসে, কিন্তু এর মধ্যে আবার ফ্র্যাঙ্ক জিনের বসে চলে আসে, যার কারণে মেজগার যে জায়গাটাতে লুকিয়েছে সেখানে বোমা সেট করে। ওদিকে স্পাইডারম্যান হাল্কের সাথে কথা বলতে আসলে দেখে ডক্টর ব্যানারে পরিণত হয়েছে। তবে ইনহিবিটর শরীরে না থাকায় ডক্টর ব্যানার মুহূর্তের মধ্যেই আবারও হাল্কে পরিণত হয়, ঠিক একদম নস্টালজিক হাল্ক।
যা দেখে স্পাইডারম্যান বলে, এমন রূপে তোমাকে অনেক দিন পরে দেখলাম। কিন্তু হাল্ক ভয়াবহ রূপ ধারণ করার পর স্পাইডারম্যানকে মারার জন্য পিছু নেয়। দুজনের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। এর মধ্যেই ফ্র্যাঙ্ক আবারও টাইম বোমা সেট করে দেয়, যা 2 মিনিট পর ব্লাস্ট হয়। হাল্ক ভার্সেস স্পাইডারম্যানের লড়াই স্পাইডারম্যান অনেক মাইর খায়। একসময় স্পাইডারম্যান বলে, সে হচ্ছে পিটার পার্কার, তোমারই বন্ধু। হাল্ক তখন স্পাইডারম্যানের চোখের দিকে তাকিয়ে মারা বন্ধ করে দেয়। এরপর বিল্ডিং থেকে একদম নিচে পড়ে যায়। এদিকে ব্লাস্টের পর জেন ফ্রাঙ্কের মাধ্যমে মেজকারকে বন্দি করে। এরপর জেন মেজকারকে জিজ্ঞেস করে সে কোথায়। তার মানে ভিম্যাক্স কোনো প্রোগ্রাম নয়, একজন মানুষ। যাই হোক, এ সম্পর্কে সামনে কিন্তু বিস্তারিত আমরা জানতে পারবো। তো একটু পরে স্পাইডারম্যান সেখানে উপস্থিত হয়ে জিনের ঘাড়ে ইনহিবিটরটা লাগিয়ে দেয়। এতে করে মুহূর্তের মধ্যেই জিন তার পাওয়ার হারিয়ে ফেলে। এতে করে ফ্রাঙ্কও স্বাভাবিক হয়। মেজকার তখন কি করে, একটা অচেতন হওয়ার ইঞ্জেকশন জিনের শরীরে বন্দুকের মাধ্যমে বসিয়ে দেয়, যার কারণে জিন মুহূর্তের মধ্যে অচেতন হতে থাকলে স্পাইডারম্যান জিনকে কোলে তুলে নেয়। জিন অচেতন হওয়ার আগে একটা নাম উচ্চারণ করে, যেটা হচ্ছে সারা। সিন এবার বিল্ডিংয়ের নিচে নিয়ে আসা হলে হাল্ক তথা ডক্টর ব্যানার আবারও স্বাভাবিক হয়। তাই তাকে কিছুটা ট্রিটমেন্টের জন্য হাসপাতালে পাঠানো হয়। এদিকে জীবন বাঁচানোর জন্য মেজকার ধন্যবাদ দেয় স্পাইডারম্যানকে। স্পাইডারম্যান তখন মেজকারকে জিজ্ঞেস করে সারা নামে সে কাউকে চেনে কিনা। জিন অচেতন হওয়ার আগে এই নামটা বলেছে। মেজকার বলে, সারা এবং সে একসাথেই কাজ করত। সারা একটা অপারেশনে মারা গিয়েছে। জিন আমাকে বন্দি করার সময় মাইন্ড কন্ট্রোল করে সারাকে দেখিয়েছিল। এসব কিছু শুনে স্পাইডারম্যান বলে, জিন সুস্থ হলে তার সাথে কথা বলতে চায়। মেজকার জানায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাকে একটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে, সুস্থ হলে সেখানে কথা বলতে এসো। এরপর স্পাইডারম্যান খুশি মনে এমজের কাছে এসে বলে, তোমার আর কোনো বিপদ নেই, জিনকে ধরে ফেলেছি। কিন্তু এইদিকে এমজে স্পাইডারম্যান তথা পিটার পার্কারের সেই চিঠিটা পড়ে ফেলেছে। তাই স্পাইডারম্যান আসা মাত্রই এমজে বলে, তুমি এই চিঠিটা না নিয়ে গিয়ে বড় ভুল করেছ। এই চিঠির পেছনের মানুষটাকে তা আমি দেখতে চাই। তুমি তোমার মাস্কটা খুলে ফেলো। স্পাইডারম্যান কোনো কথা না বলে মাস্কটা খুলে ফেলে। এমজে বলে, তুমি তো পার্টিতে সেদিন এসেছিলে, এই চিঠির কথাগুলো আমাকে আগে কেন বলনি? পিটার বলে, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, তবে বলার সাহস করতে পারিনি। এমজে বলে, তুমি আসলে মন্ত্রের মাধ্যমে যা করতে চেয়েছিলে সেটাতে সফল হয়েছ। আমি তোমাকে চিনতেই পারি না, কিন্তু এমনটা কেন করলে? পিটার জানায়, তার পরিচয় জানার পরই তার আন্টিকে সে হারিয়ে ফেলেছিল। পিটার বলে, আমার ভয় করছিল যে তুমি জানার পর যদি তোমাকেও হারিয়ে ফেলি, তাই এমনটা করতে আমি বাধ্য হয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এমজে পিটারের এসব কথা শুনে অনেক ইমোশনাল হয়ে বলে, তুমি যে এমজেকে ভালোবেসেছ সে অনেক লাকি, যা চিঠিটাই স্পষ্ট। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, এমনকি আমি তোমাকে চিনিই না। তাই তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তাই তুমি তোমার বাড়ি ফিরে যাও, আর পারলে আমাকে মাফ করে দাও। এমজের থেকে এসব কথা শুনে পিটার পার্কার অনেক কষ্ট পায়। একটু পরেই এমজে পিটার পার্কারকে বলে, আমি কোথায় আছি তা জানি না, তুমি কি আমাকে আমার বাড়িতে রেখে আসবে? পিটার পার্কার চুপচাপ জড়িয়ে ধরে এমজের বাড়ির সামনে নিয়ে আসে। এমজে তখন পিটার পার্কারকে বলে, বাসার ভেতরে আসতে, নেড এতে খুশি হবে। পিটার তখন এটাতে না করে না। স্পাইডারম্যান রূপেই পিটার রুমে আসে। স্পাইডারম্যান রুমে আসাতে নেডের সেই ট্র্যাকার সিগন্যাল দেয়। তখন নেড স্পাইডারম্যানকে দেখে খুশি হয়। কিভাবে এখানে আসলো এটা জিজ্ঞেস করলে স্পাইডারম্যান এবং এমজে দুজনেই মিথ্যা বলে। এরপরেই তিনজন খুশ গল্পে মেতে ওঠে। নেডের অনেক কথা শুনে স্পাইডারম্যান হাসিতে মেতে ওঠে। নেড একটা কাজে আড়াল হলে এমজে স্পাইডারম্যানকে বলে, তোমাকে এখানে নিয়ে এসে বোধহয় বিপদেই ফেললাম, শুধু শুধু নেডের এত কথা শুনতে হচ্ছে। স্পাইডারম্যান তখন বলে, অনেকদিন পর আমি এত হাসলাম। এমজে এটা শুনে বলে, তোমার আর নেডের মধ্যে সবসময় ভালো বন্ধুত্ব ছিল, তাই নেডকে তোমার সব বলা উচিত, সে বুঝতে পারবে। তখনই স্পাইডারম্যান এমজেকে একটা ব্যাপার প্রকাশ করে, ওই যে কিস করেছিল সেটা জানায়। যদিও এমজে তখন জিনের কন্ট্রোলে ছিল। এটা শুনে এমজে বলে, এটাতে কোনো সমস্যা নেই, সেদিন কি ঘটেছিল তার কিছুই মনে নেই। এমজের এই কথা স্পাইডারম্যানকে নড়ে চড়ে বসায়। মাইন্ড কন্ট্রোলের সময় কি ঘটে তা কেউই মনে রাখতে পারে না। তাহলে মেজকার কেমনে সারার কথা মনে রেখেছিল? এইটা ভাবতে গেলে স্পাইডারম্যান বুঝতে পারে সারার ব্যাপারে মেজকার আসলে মিথ্যা বলেছে। স্পাইডারম্যানের পর কল করে ইয়েলিনাকে। কল করে সারার ব্যাপারে জানতে চাইলে ইয়েলিনা জানায়, সারা হচ্ছে জিনের বোন। সারাও জিনের মতোই টেলিপ্যাথি জানত। সারাও একজন মিউট্যান্ট, তাকে ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্ট ধরে নিয়ে গিয়েছিল। ইয়েলিনার এই কথাতে স্পাইডারম্যান বুঝতে পারে জিন মূলত তার বোনকে উদ্ধার করতে বারবার ড্যামেজ কন্ট্রোল এড়িয়ে গিয়েছে, আর সে কিনা জিনকে ধরিয়ে দিয়েছে। এমনকি মেজগারও তাকে মিথ্যা বলেছে, তাই জিনকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ার প্রস্তুতি নেয়। তখন এমজে পিটার নামে ডেকে স্পাইডারম্যানকে সাবধানে থাকতে বলে। স্পাইডারম্যানের নাম যে পিটার তা নেট তখন জেনে একদম অবাক হয়। ওদিকে ল্যাবে জিনকে বন্দি অবস্থায় দেখা যায়। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়।
দুই বোন জিন এবং সারা ঘুরতে বের হয়েছিল। সেখানে সারা জিনকে দেখায় কিভাবে অন্যের মাইন্ড কন্ট্রোল করতে হয়। একজনকে কন্ট্রোল করা দেখে জিন জিজ্ঞেস করে, আমরা কি একসাথে সবার মাইন্ড কন্ট্রোল করতে পারবো না? সারা জানায়, পারবো, কিন্তু সেই শক্তি আমাদের মাঝে আসতে হবে। সেখানে দুই বোন এক মাকে তার বাচ্চার সাথে খেলতে দেখে ইমোশনাল হয়, কারণ তাদের মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কারণ তারা মিউট্যান্ট। দুই বোন এতে করে আফসোস করে, আবার দুজন যে একসাথে থাকতে পারছে এই ব্যাপারেও বেশ খুশি হয়। কিন্তু সেখানেই সারাকে ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টে প্রথম অচেতন করে ধরে ফেলে। জিন তা দেখে সারার দিকে দৌড়ে আসতে থাকলে সারা জিনের মাইন্ড চেঞ্জ করে জিনকে বাঁচায়। এরপর জিন যখন স্বাভাবিক হয় তখন আর সারার দেখা পায় না। তারপর থেকেই সে সারাকে খুঁজছে। এই ফ্ল্যাশব্যাকটা শেষে তার কাছে আসে ডিরেক্টর মেজগার। মেজগার জিনের কাছে এসে বলে, তোমার এবং তোমার বোনের মাঝে যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে তোমরা ভালো মন্দ দুটোই করতে পারো, কিন্তু সেই পাওয়ার অন্য কারো হাতে পড়লে তখন কি হবে একবার ভেবে দেখো। জিন তখন শুধু বারবার জিজ্ঞেস করে তার বোন কোথায়। মেজগার বলে, আমরা সারার উপরে একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম, তাই সে তার জীবন স্যাক্রিফাইস করেছে। জিন বুঝতে পারে না যে আসলে কি বলতে চাচ্ছে মেজগার। তখনই জিনের চোখ পড়ে সারার কাপড়ের দিকে, যে কাপড় সেখানেই পড়েছিল। তা দেখে আবারও জিজ্ঞেস করে সারা কোথায়, কিন্তু মেজগার কোনো উত্তর না দিয়ে সেই রুম থেকে 40 ফিট দূরে ল্যাবে আসে। মূলত জিন 33 ফিটের মধ্যে থাকা মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে, তাই 40 ফিট দূরে সেই ল্যাব বসানো হয়। এরপর স্পাইডারম্যানের বানানো সেই ইনভিটার দিয়ে মেজগার জিনের উপর পরীক্ষা চালাতে থাকে। মূলত জিনের মস্তিষ্ক কিভাবে মাইন্ড কন্ট্রোল করে থাকে তার উপায় বের করে অন্যের উপর প্রয়োগ করবে। এমন এক্সপেরিমেন্ট করার সময় জিন বারবার জিজ্ঞেস করে, ভিম্যাক্স কি? সারা এখানে বন্দি থাকা অবস্থায় ভিম্যাক্সের কথাই শুধু জিনকে বলেছিল, কিন্তু মেজগারও জানে না আসলে এই ভিম্যাক্সটা কি। ওদিকে স্পাইডারম্যান আইল্যান্ডের দিকে যেতে ফ্র্যাঙ্ক ফোন করে স্পাইডারম্যানকে, জিজ্ঞেস করে সে এখন কোথায় যাচ্ছে। স্পাইডারম্যান জানায়, জিন মূলত তার বোন সারাকে বাঁচাতেই ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টে ঢুকেছিল, আর আমি কিনা জিনকে বন্দি করেছি, তাই আমি আবারও জিনকে উদ্ধার করতে চাই। ফ্র্যাঙ্ক এবারে স্পাইডারম্যানের এই বিষয় আর পড়তে চায় না, আপন মনে গাড়ি চালাতে থাকে। ওদিকে ল্যাবে জিনের উপর এক্সপেরিমেন্ট চলতে থাকে। এই এক্সপেরিমেন্ট চলার সময় সারার চেয়ে ভালো তথ্য পাচ্ছিল। এর মধ্যে স্পাইডারম্যান গেটে চলে আসে, তবে গেটে থাকা সৈন্যদের বলা হয়েছিল কাউকে যেন ভেতরে ঢুকতে না দেওয়া হয়, তাই তারা স্পাইডারম্যানকেও ঢুকতে দেয় না। স্পাইডারম্যান তাদের সাথে লড়াই করে ভেতরে ঢোকার খবর মেজগারের কাছে পৌঁছে গেলে মেজগার দ্য হ্যান্ড গ্রুপকে পাঠায়। এদিকে এক্সপেরিমেন্টের সময় অনেক কষ্ট হচ্ছিল জিনের। জিন কষ্ট পেয়ে উপরে তাকাতে এসির ভেন্টিলেটরে ভিম্যাক্স লেখাটা দেখতে পায়। এতে করে বুঝতে পারে সারাকে এখানে আটকে রাখা হয়েছিল, এমনকি সারাকে মেরেও ফেলা হয়েছে। এইটা জানা মাত্রই জিন প্রচণ্ড রেগে যায়। এতে করে জিনের উপর যে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল সেটার ফ্রিকোয়েন্সি হঠাৎই বেড়ে যায়। জিনের মস্তিষ্কের ডিএনএ পরিবর্তন হতে থাকে, যা দেখে মেজগার সায়েন্টিস্টের এক্সপেরিমেন্ট থামাতে বললে কেউ থামাতে পারে না। এর মধ্যেই জিন এক চিৎকার দিয়ে বলে তার মাইন্ডের কন্ট্রোল শুধু তার কাছে, আর এই চিৎকারে পুরো 1 কিলোমিটার এলাকার ভেতরে মানুষ থেকে শুরু করে সবকিছু একদম থমকে যায়। অর্থাৎ সবাই যেখানে ছিল সেখানে একদম স্ট্যাচু হয়ে যায়, যা ফ্র্যাঙ্কও দেখে। ফ্র্যাঙ্ক এমনটা দেখে গাড়ি ঘোরায়। এর মধ্যে স্পাইডারম্যানও ভেতরে প্রবেশ করলে দ্য হ্যান্ড নিনজা দলকে স্ট্যাচু অবস্থায় দেখে বুঝতে পারে না আসলে কি হচ্ছে। ওদিকে জিন ইনভিটার নষ্ট করে ফেলে। এরপরে বুঝতে পারে যে স্পাইডারম্যান এসেছে, তাই দ্য হ্যান্ডকে স্বাভাবিক করে দিয়ে তাদের মাধ্যমে স্পাইডারম্যানের সাথে কথা বলা শুরু করে। জিজ্ঞেস করে কেন সে আবারও এখানে এসেছে। স্পাইডারম্যান জানায় সে আসলে জানত না তার বোন সারার ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের কাছে বন্দী ছিল, তাই তাকে বাঁচাতে এসেছে। কিন্তু জিন তখন বলে, তুমি উল্টো আমাকে বন্দী করেছ, তাই এবার নিজের সাজা ভোগ করো। শুরু হয়ে যায় দ্য হ্যান্ড ভার্সেস স্পাইডারম্যানের দুর্ধর্ষ লড়াই। দ্য হ্যান্ড ছিল নিনজার দল, তাই তাদের সাথে লড়াই স্পাইডারম্যানের অনেক বেগ পেতে হচ্ছিল। এমন সময় ফ্র্যাঙ্ক ফোন করে স্পাইডারম্যানকে বলে পুরো 1 কিলোমিটার এলাকা জিন একদম থমকে দিয়েছে, কিন্তু স্পাইডারম্যান লড়াই ছিল বলে ঠিকমতো কথা বলতে পারছিল না। তখন দেখা যায় 1 কিলোমিটারের ভেতরে এমজে নেডো থাকায় তারাও স্ট্যাচু হয়ে গিয়েছে। এদিকে লড়াই স্পাইডারম্যানের সৈন্যের স্পেশালের গানের সাথে পেরে উঠছিল না। তা দেখে জিন প্রথমে মেজগারকে বন্দি করে তার কাছে নিয়ে এসে স্পাইডারম্যানকে বলে, দেখো তুমি যাদের হয়ে কাজ করছো তারাই আমাদের মানুষদের শেষ করতে কী সব অস্ত্র তৈরি করছে, তুমি আসলে অবুঝে থেকে গেলে। এই পর্যায়ে স্পাইডারম্যান প্রচণ্ড মার খেতে থাকে, তাই মাস্ক খুলে ফেলে। তখন জিন স্পাইডারম্যানকে আরও বলে, আমরা সুপার পাওয়ারের অধিকারী হওয়ার কারণেই আজ আমি আমার বোনকে হারিয়েছি, তুমি হারিয়েছ কাছের জনকে, আমরা আসলে আমাদের সবকিছুই হারিয়ে ফেলেছি। স্পাইডারম্যান তখন রিয়েলাইজ করে যে সত্যিই সে তার পাওয়ারের জন্যই আন্টি মেয়েকে হারিয়েছে। প্রিয় মানুষ এমজে এবং প্রিয় বন্ধু নেডো তার কাছ থেকে দূরে, কিন্তু এর মধ্যেই স্পাইডারম্যানের সেই গামা শক্তিটা চলে আসে। তা দেখে জিন জিজ্ঞেস করে, তুমি আসলে কে বলো তো?
স্পাইডারম্যান নাকি পিটার পার্কার? এসব কথাবার্তার মধ্যেই দ্য হ্যান্ড আবারও আক্রমণ করে স্পাইডারম্যানের উপরে। স্পাইডারম্যান তাদেরকে রুখে দিয়ে জিনকে বলে সে দুটোই। এরপর পাওয়ারের এমন খেলা দেখায় দ্য হ্যান্ড সহ সবাইকে মুহূর্তের মধ্যে একদম নিজের জালে বন্দি করে ফেলে। এই সিনটা দুর্দান্ত ছিল, নিজে চোখে আপনারা একটু দেখে নিন। সবাইকে বন্দি করার পর স্পাইডারম্যান দরজা ভেঙে একদম জিনের কাছে চলে আসে। ওদিকে ফ্র্যাঙ্ক একটা বিল্ডিংয়ে এসে স্নাইপার রেডি করে জিনকে মারার জন্য। ওদিকে স্পাইডারম্যান রুমে এসে দেখে জিন মেজগারকে মারার জন্য সকল প্রস্তুতি নিয়েছে। তা দেখে স্পাইডারম্যান বলে ওকে ছেড়ে দাও, তুমি তো আর কিলার নও। কিন্তু জিন রাগ দেখিয়ে বলে সে আমার বোনকে মেরেছে। স্পাইডারম্যান তখন বলে সে তো আর ফিরে আসবে না, শুধু শুধু কেন অন্যকে মারতে যাবে। এবার জিন রেগে গিয়ে স্পাইডারম্যানের কাছে এসে বলে আগেরবার আমি তোমার মাইন্ড কন্ট্রোলে নিতে পারিনি, কিন্তু এবার তোমার মাইন্ড কন্ট্রোলে নেওয়ার পাওয়ার আমার কাছে আছে। তখন স্পাইডারম্যানও বলে তাহলে আমার মাইন্ড কন্ট্রোল করে দেখাও। জিন স্পাইডারম্যান তথা পিটার পার্কারের মাইন্ড কন্ট্রোলে নিলে পিটারকে আন্টি মেয়ের সাথে দেখতে পায়। আন্টি মেয়ে পিটারকে বলে তুমি যে পাওয়ার পেয়েছো তা তোমাকে সামনের দিনগুলোতে আরও বিপদে ফেলতে পারে, কিন্তু তোমার এসবের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রেখো তোমাকে সবাই ভালোবাসে, তোমার এই পাওয়ারের জন্যই শুধু তারা ভালোবাসে। আন্টি মেয়ে পিটার পার্কারকে বলা এই কথাগুলো জিন নিজে অনুধাবন করে, কারণ তার আর পিটারের মাঝে কোনো পার্থক্য নেই, তাই পিটারের জায়গায় নিজেকেই বসায়। এরপর পিটার জিনকে বলে তোমার বোন সারার মৃত্যুর ব্যাপারটা আমি জানি, যা আসলেই কষ্টদায়ক। জিন তখন বলে তোমার আন্টিও তো মারা গিয়েছে। পিটার পার্কার বলে হ্যাঁ তিনি মারা গেছেন। এতে করে আমি একসময় ভেবেছিলাম সবকিছু আমার থমকে গেছে, যেমনটা তুমি তোমার বোনের মৃত্যুতে ভাবছ। আমরা আসলে দুজনেই সেম, কিন্তু এভাবে থমকে থাকলে আমাদের চলবে না, আমাদের সামনে এগোতে হবে। জেন তখন বলে আমার তো কেউ নেই। পিটার পার্কার তখন জানায় আমি আছি তোমার সাথে। ঠিক এরপরই পিটার পার্কার তথা স্পাইডারম্যান ফ্র্যাঙ্কের ছেঁড়া স্নাইপারের বুলেটের শব্দ শুনতে পায়, যেটা জিনকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। এটা দেখে স্পাইডারম্যান জিনকে বাঁচিয়ে নিজে গুলিবিদ্ধ হয়। সেই সাথে জিন তার পাওয়ার তুলে নেয়। এতে পুরো 1 কিলোমিটার জুড়ে আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু জিন আফসোস করতে থাকে যে তার জন্য কিনা স্পাইডারম্যান গুলিবিদ্ধ হয়েছে। স্পাইডারম্যান গুলিবিদ্ধ অবস্থাতেও জিনকে এখান থেকে পালিয়ে যেতে বলে। জিন প্রথমে রাজি না হলেও পরবর্তীতে চলে যায়। ওদিকে ফ্র্যাঙ্ক দ্রুত স্পাইডারম্যানকে কোলে করে হাসপাতালে নিয়ে আসে। পুরো দেশবাসী স্পাইডারম্যানের প্রাণ ভিক্ষা চেয়ে প্রার্থনা শুরু করে। পরের দিন জিন তার সকল ক্ষমতা দিয়ে দূর থেকেই পিটার পার্কারকে বাঁচিয়ে তোলে। পিটার পার্কার জ্ঞান ফেরার পর রুমে শুধু ফ্র্যাঙ্ককে দেখতে পায়। তাকে দেখে জিজ্ঞেস করে জিন এখন কোথায়? জিন কি ঠিকমতো পালাতে পেরেছে? ফ্র্যাঙ্ক জানায় হ্যাঁ, সেই সাথে এটাও বলে যে অনেক তন্ত্রমন্ত্র আর ক্ষমতা দিয়ে তোমাকে বাঁচিয়েছে। এরপর ফ্র্যাঙ্ক যে গুলি করেছে এর জন্য দুঃখ প্রকাশ করে। পিটার জানায় এতে করে কোনো সমস্যা নেই। উল্টো ফ্র্যাঙ্ককে ইমোশনাল দেখে মজা নিতে থাকে। ফ্র্যাঙ্ক কখনো ইমোশনাল হয় না, তবে আজকে হয়েছে। ফ্র্যাঙ্ক এবার পিটার পার্কারের সাহসিকতার অনেক প্রশংসা করে। তখন বাইরে চিৎকারের শব্দ শুনতে পায় পিটার। ফ্র্যাঙ্ক জানায় তোমার সকল ফ্যান সারা রাত ধরে অপেক্ষা করছে তোমার সুস্থ হওয়ার জন্য। পিটার জানালা দিয়ে তাকালে দেখে সত্যি অনেক মানুষ জড়ো হয়েছে। তখন ফ্র্যাঙ্ক বলে তোমাকে ডিসচার্জ করার একটা প্ল্যান আমার কাছে আছে। ফ্র্যাঙ্ক স্পাইডারম্যানের মাস্ক পরে জানালার পাশে দাঁড়ায়। সবাই স্পাইডারম্যানের সুস্থতা দেখে অনেক খুশি হয়। সেই খুশিটা পিটার পার্কার সবার সাথে মিশে একদম কাছ থেকে অনুধাবন করে। সবার খুশিতেই পিটার পার্কারও খুশি হয়। পিটার সুস্থ হলে এমজি যেন স্বস্তি পায়। যদিও এমজি পিটারকে ভালোবাসে না, তারপরও এমন অভিব্যক্তিই দেখা যায়। পিটার সুস্থ হওয়ার পর যে নিউ ইয়র্ক শহর ছেড়ে চলে যায়। এরপর পিটার পার্কার ডিটেকটিভ ডিওলফকে ফোন করে তার সুস্থতার কথা বলে। ডিওলফ তখন জানায় ডিরেক্টর মেজগার মিসিং, তবে তাকে আমরা খোঁজার চেষ্টা করছি। তোমার আর এসবে জড়াতে হবে না, তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও। এরপর একটা অ্যালার্ট আসে যে একটা ব্যাংক ডাকাতি হচ্ছে। পিটার সেখানে যেতে চাইলে ডিওলফ জানায় তারা এটা হ্যান্ডেল করতে পারবে। পিটার পার্কারের পর আন্টি মেয়ের কবরে ফুল দিতে আসে। সেখানে এসে জানায় সে আন্টি মেয়েকে খুব মিস করে। এরপর একটা রেস্টুরেন্টে আসলে সেখানে পিটার নেডকে দেখতে পায়। পিটার এবার নেডের সামনে এসে পিটার নামেই পরিচয় দেয়। এরপর পিটার এবং নেডের সেই সিগনেচার হ্যান্ডশেক করে। এতে নেড বুঝে যায় এইটাই সেই স্পাইডারম্যান পিটার, যে তার বন্ধু। এর আগে এমজিও স্পাইডারম্যান পিটার বলেই ডেকেছিল। এতে করে নেড পুরোপুরি পিটারকে চিনতে পারে। আর এখানেই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিটি শেষ হয়। ক্রেডিট সিনে নেডের সেই স্পাইডি ট্র্যাকার অ্যাপে স্পাইডারম্যানের আগমনের সিগন্যাল আসে। এতে ধারণা করা যায় এই স্পাইডারম্যানটা অন্য ইউনিভার্সের, আর তার আগমনের মধ্য দিয়ে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির বার্তা দেওয়া হয়েছে। বাকিটা ডুমসডে আসলেই ক্লিয়ার হয়ে যাবে। সত্যি বলতে স্পাইডারম্যান যে একটা ব্র্যান্ড তা এই মুভির মাধ্যমে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। অ্যাকশন কম হলেও স্পাইডারম্যানের ইমোশনের দিকটা অসাধারণভাবে সামনে নিয়ে আসা হয়েছে।
আর এই ইমোশনের দিকগুলোর জন্যই আমাদের কাছে স্পাইডারম্যান এত প্রিয়। তাছাড়া এই মুভির মাধ্যমে স্পাইডারম্যান তার নতুন পাওয়ার পেয়েছে, এখন আর কারোর উপর নির্ভরশীল তাকে থাকতে হবে না। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে।